জিওগ্রাফি ইবুক চ্যানেলে সকলকে স্বাগত। বহির্জাত প্রক্রিয়া ও তাদের সৃষ্ট ভূমিরূপ থেকে পার্ট 5। আজকের আলোচ্য বিষয় হল নদীর বহন কাজ এবং নদীর অবক্ষেপণ বা সঞ্চয়। বহির্জাত প্রক্রিয়া ও তাদের সৃষ্ট ভূমিরূপ থেকে পার্ট 4-এ নদীর ক্ষয়কার্যের বিভিন্ন পদ্ধতিগুলি সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে পার্ট 5-এ যেটা আলোচনা করব সেটা হচ্ছে বহন কাজ এবং সঞ্চয় কাজ। প্রথম যেটা আমাদের আলোচ্য বিষয় সেটা হলো বহন কাজ। বহন কাজ সম্পর্কে জানবো আমরা দুটো বিষয়, একটা হচ্ছে সংজ্ঞা মানে কাকে বলে, আর একটা বহন কাজের পদ্ধতি মানে নদী কিভাবে বয়ে নিয়ে যায়। তো বহন কাজ কাকে বলে? আমরা প্রত্যেকেই জানি যে বহন কাজ কিন্তু হয় কোথায় না নদীর মধ্য গতিতে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, মানে মধ্য গতিতেই কিন্তু নদীর বহন কাজের প্রাধান্যটা বেশি। এবার সংজ্ঞাটা কিভাবে লিখব? এরকম করে যে মধ্য গতিতে জলস্রোত দ্বারা ক্ষয়জাত দ্রব্য মোহনার দিকে বয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়াকে বহন কাজ বলে। মানে ক্ষয়জাত উচ্চ গতিতে আমরা জানি ক্ষয় হয়, সেই ক্ষয়জাত পদার্থগুলোকে নদী কী করে না, এখানে ক্ষয় হচ্ছে, এই ক্ষয়জাত পদার্থগুলোকে বয়ে নিয়ে গিয়ে একদম মোহনার কাছে নিয়ে যাচ্ছে। তো সেটাকেই বলবো, এই যে প্রক্রিয়া যেভাবে যাচ্ছে সেটাকেই বলবো আমাদের বহন কাজ। এবার বহন কাজের পদ্ধতি মানে এই যে ক্ষয় হওয়ার পর এটা ক্ষয়জাত পদার্থ, এই ক্ষয়জাত পদার্থগুলো এখান থেকে একদম মোহনা পর্যন্ত যে বয়ে যায় সেটা কোন পদ্ধতিতে যায় বা কি তার প্রক্রিয়া, তো সেই প্রক্রিয়াগুলো সম্পর্কে এবার একটু বিস্তারিত আলোচনা করব। বহন কাজের যে প্রক্রিয়া আছে, মানে বহন কাজ যে প্রক্রিয়ায় হয় তার কিন্তু 4টে প্রক্রিয়া, মানে 4ভাবে বহন কাজ কিন্তু সম্পন্ন হয়। বা যদি বলা হয় যে বহন কাজের পদ্ধতিগুলি কি কি, তাহলে কিন্তু এই 4টে আছে। প্রথম কি না আকর্ষণ বা টানের দ্বারা, 2 নম্বর ভাসমান প্রক্রিয়া, 3 নম্বর দ্রবণ প্রক্রিয়া, আর 4 লম্ফদান প্রক্রিয়া। প্রথম প্রক্রিয়াটা হলো আকর্ষণ প্রক্রিয়া। এই প্রক্রিয়া কি হয় আমরা তো জানি যে মধ্যগতিতে যখন যায় তখন খুব বেশি না হলেও অল্প হলেও একটু কিন্তু ঢাল থাকে। তো কি হয়, পর্বতের একটু ঢাল থাকে, এখানে নুড়ি মানে নদী প্রবাহিত হচ্ছে, তো তলদেশে নদীর কিন্তু অ্যাকচুয়ালি তলদেশ হচ্ছে, এইভাবে যদি নদীটা যায় তো নদীর তলদেশে কি হয় না নুড়ি, বালি, কাঁকড় বা বিভিন্ন প্রস্তরখণ্ড যেগুলোই থাকে আকর্ষণের দ্বারা বা টানের দ্বারা কি হয় নিচের দিকে গড়িয়ে যায় বা এক জায়গা থেকে অন্য জায়গা বাহিত হয়। ঠিক আছে, এই যে ঢালটা থাকে বাহিত হয়। বা ঢাল যদি নাও থাকে তো অনেক সময় কি হয় আকর্ষণ বলের দ্বারা, ধরো এইভাবে নদীটা গেছে, নদী গর্ভে মানে তলদেশে নুড়িগুলো পরস্পরের সঙ্গে ধাক্কা খেতে খেতে সামনের দিকে বাহিত হয়। এটাই হচ্ছে কিন্তু আকর্ষণ প্রক্রিয়া। আবার অনেক সময় এই যে নদীর তলদেশে নুড়ি, কাঁকড়, বালি এগুলো কি হয়, এগুলো নদীর তলদেশের সঙ্গে মানে এই যে তলদেশটা আছে এই জায়গাটার সঙ্গে ঘর্ষণ করতে করতে সামনের দিকে এগিয়ে যায়। আকর্ষণ প্রক্রিয়া এই কারণ আমরা জানি আকর্ষণ বল একটা কাজ করে নিচের দিকে নেমে আসে। তো ঢালটা মৃদু ঢাল থাকার জন্য কি হয়, আকর্ষণের জন্যই কিন্তু এটা নিচে নেমে আসে। বা অনেক সময় যদি অনেকটা কম ঢাল থাকে তাহলে এই আকর্ষণের জন্য কিন্তু, আর নদীর জলের স্রোতও যেহেতু থাকে সেই স্রোতের কারণে এটা কিন্তু সামনের দিকে এগিয়ে যায় বা বাহিত হয়। এর জন্য এটা কিন্তু আকর্ষণ প্রক্রিয়া বলা হয়। 2 নম্বর কি না ভাসমান প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় যে নদী জল যে প্রবাহিত হয় বা প্রবাহমান যে জলধারা, এতে কি হয় নুড়ি, কাঁকড়, বালি এগুলো জলে ভেসে ভেসেই প্রবাহিত হয়, মানে ভাসতে থাকে, ভেসে ভেসে বয়ে চলে যায়। এটাকেই বলবো কিন্তু ভাসমান প্রক্রিয়া, আর কিছুই না, যেহেতু ভেসে যায় তার জন্য এটাকে বলি আমরা ভাসমান প্রক্রিয়া। এটা আকর্ষণ বল এখানে কাজ করে তাই আকর্ষণ প্রক্রিয়া, এটা ভেসে চলে যায় তার জন্য এটা ভাসমান প্রক্রিয়া। নেক্সট আমাদের যে প্রক্রিয়াটা আছে সেটা হচ্ছে 3 নাম্বার দ্রবণ প্রক্রিয়া। দ্রবণ প্রক্রিয়াটা আমি ক্ষয়কার্যে যখন বলেছিলাম ক্ষয়কার্যের পদ্ধতি সেটাতেও কিন্তু বলেছিলাম, এখানেও কিন্তু বিষয়টা সেম কি না। দেখো যেগুলো আছে চুনাপাথর, জিপসাম, ডলোমাইট,
চক, খনিজ লবণ, এগুলো কি হয় যে প্রক্রিয়ায় নদীর জলে দ্রবীভূত হয়। দ্রবীভূত হওয়ার পর এগুলো কি হচ্ছে, বাহিত হচ্ছে, তার জন্য এটাকে দ্রবণ প্রক্রিয়া বলে, যেহেতু এগুলো দ্রবীভূত হয়ে যায়। যেমন কি ধরো দ্রবীভূত হলেও সেই জিনিসটা তো জলে মিশে থাকে। যেমন একটা গ্লাসে যদি আমি জল নিলাম এবং সেটা যদি চিনি মিশিয়ে দিই, তাহলে প্রয়োজন মতো চিনি দিলাম, তাহলে সেই জলটা কিন্তু মিষ্টিতে পরিণত হবে এবং কি হবে না, সেটা শরবতে পরিণত হয়, তাই না? তার মধ্যে চিনিটা আমরা হয়তো চোখে দেখতে পাই না, কিন্তু চিনিটা চোখে দেখতে না পেলেও চিনিটা অ্যাকচুয়ালি কিন্তু জলের মধ্যে মিশে যায়, মানে দ্রবীভূত হয়ে যায়। তো এখানেও কিন্তু সেম, নদীর জলে এগুলো দেখতে না পেলে এগুলো মিশে গিয়ে কিন্তু দ্রবীভূত হয়। দ্রবীভূত হয়ে ওই স্রোতটা, যে ধরো এখান থেকে এরকমভাবে এই যে স্রোতটা আছে, সে মিশছে, সে মিশে তো বয়ে তো যাচ্ছে এক জায়গা থেকে আর এক জায়গা, বয়ে তো যায়, তাই না? তো সে বয়ে যাওয়ার জন্য এটাকে বলা হয় দ্রবণ প্রক্রিয়া, কারণ দ্রবণ প্রক্রিয়াতেই তো এটা এক জায়গা থেকে আর এক জায়গায় বাহিত হচ্ছে। আর এটা কিন্তু মাথায় রাখবে, প্রধানত চুনাপাথরযুক্ত অঞ্চলেই কিন্তু বেশি লক্ষ্য করা যায়, কারণ চুন খুব সহজেই জলে দ্রবীভূত হয়, সেটা আমরা জানি এবং আগের পার্টেও সেটা আলোচনা করা হয়েছে। 4 নম্বর কি প্রক্রিয়া আছে? 4 নম্বর আছে লম্ফদান প্রক্রিয়া। লম্ফ মানেটা দেখে আমরা বুঝতে পারছি নাকি, এটা লাফিয়ে লাফিয়ে যায়। কিভাবে? ধরো এরকম একটা ঢাল আছে, তো এখান থেকে এখানে এলো, আবার এখান থেকে এখানে গেল, এইভাবে লাফিয়ে লাফিয়ে বাহিত হয়। যেমন আমরা একটা বলকে যদি ড্রপ দিই, আমরা জানি ক্রিকেট তো সকলেই দেখেছি, তো এখানে একটা বল, এখানে পড়লো ড্রপ, তারপর এখান থেকে গিয়ে আবার এখানে, এভাবে লাফিয়ে যাচ্ছে, ঠিক আছে? আবার এখান থেকে গিয়ে এখানে যাচ্ছে, এই যে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে এটাকেই বলবো লম্ফদান প্রক্রিয়া। মানে এখান থেকে নুড়িটা এলো, এখানে পড়লো, আবার এখান থেকে এখানে পড়লো, লাফিয়ে লাফিয়ে গেল, সেটাকে বলবো লম্ফদান। তো এইটা হলো টোটাল 4টে আমাদের প্রক্রিয়া। তো আর একবার রিপিট করছি, যে আকর্ষণ প্রক্রিয়া মানে কি হবে, যে নদীর তলদেশে নুড়ি বালিগুলো কি হবে, তলদেশে কিন্তু অবশ্যই তলদেশে যাবে না, গড়িয়ে গড়িয়ে যাবে বা নদীর স্রোতের সঙ্গে বাহিত হবে, ঘর্ষণকে বা একে অপরের সঙ্গে সংঘর্ষকে বাহিত হবে। তো এটাই কিন্তু আকর্ষণ প্রক্রিয়া। যদি এই নুড়িগুলো উপরে ভেসে ভেসে যায়, তখন সেটা হয়ে যাবে কিন্তু ভাসমান প্রক্রিয়া। যেমন এখানে এই যে ভেসে ভেসে যাচ্ছে উপরে জলের সাথে, অবশ্যই স্রোতের সাথে, তাই ভাসমান। আর দ্রবণ প্রক্রিয়া মানে এগুলো দ্রবীভূত হবে, দ্রবীভূত হয়ে বয়ে যাবে, তাই এটা দ্রবণ প্রক্রিয়া। ঠিক আছে? যেমন এখানে ভাসমান প্রক্রিয়া কি হয়, নুড়ি বালি কাঁকড় এগুলো চোখে দেখতে পাবে, মানে আমরা হয়তো দেখতে পাবো না, বড় পাথর হলে তবেই দেখতে পাবো, যদি ছোট হয় সেগুলো চোখে পড়বে না। তো সেগুলো কিন্তু ভেসে থাকবে, যদি দেখা যায় তাহলে দেখা হয়তো যেতে পারে, যেমন অনেক কিছুই দেখি ভেসে যায় সেরকম। কিন্তু এখানে এই পদার্থগুলো আমি দেখতে পাবো না, কারণ এগুলো দ্রবীভূত হয়ে যায়। আর একটা কি আছে না, লম্ফদান প্রক্রিয়া, সেটা কিন্তু লাফিয়ে লাফিয়ে এইরকমভাবে যায়। ঠিক আছে? কখনোই এরকমভাবে ভেসে ভেসে বা নিচের তলদেশে কিন্তু যায় না। তো এই 4টে প্রক্রিয়ার কিন্তু 4টে পার্থক্য, এখান থেকেও অনেক কিছু শর্ট প্রশ্ন কিন্তু আসতে পারে। এখন যেটা আলোচনা করব সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কি না, ষষ্ঠ ঘাতের সূত্র। এটা মাথায় রাখতে হবে যে নদীর গতিবেগ যদি দ্বিগুণ বৃদ্ধি পায়, তাহলে তার বহন ক্ষমতা 64 গুণ বৃদ্ধি পাবে। ঠিক আছে? নদীর গতিবেগ আমি বললাম দুগুণ বৃদ্ধি পেল, কত গুণ না, দুগুণ। তাহলে তার বহন ক্ষমতা, বহন ক্ষমতা কত গুণ বৃদ্ধি পাবে না, 64 গুণ। ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই নদীর। কি করে বেগটা বৃদ্ধি? ধরো এখানে এরকম একটা ঢালে যাচ্ছে, ঢালটা আবার এরকম হয়ে গেল, তাহলে নদীর গতিবেগ পরিবর্তন হতেই পারে। দুগুণ যদি বেড়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে, এই ক্ষেত্রে যেমন গতিবেগ বাড়লো, এক্ষেত্রে বহন ক্ষমতা কিন্তু 64 গুণ বেড়ে যাবে। ঠিক আছে? 64 গুণ মানে এটাও বলতে পারি 2⁶, মানে 6টা 2 যদি গুণ করি, তাহলে এভাবে যদি গুণ করি তাহলে হবে 64। ঠিক আছে? 3 2 5 1 6টা, এই 6টা যদি 2 গুণ করি তাহলে হবে 64। তার মানে ধরো নদীর গতিবেগ এখানে আমি ধরে নিলাম যে 5 আছে। ঠিক আছে? আমি তার আগে আর একটা কথা বলিনি, যে নদীর প্রবাহের পরিমাপের একক হলো কিউসেক বা কিউমেক, এটা কিন্তু মাথায় রাখবে। তো নদীর গতিবেগ এখানে ধরলাম 5, হঠাৎ করে বেড়ে গিয়ে দুগুণ বেড়ে গেল, তার মানে এটা হয়ে যাবে কত, 10। ঠিক আছে?
এবার বহন ক্ষমতা হয়তো ছিল 20, তার মানে যখনই নদীর গতিবেগ বেড়ে 10 হলো তখন এর বহন ক্ষমতা 20 থেকে বেড়ে মানে 64 গুণ বেড়ে যাবে। তাহলে কত হবে? 8 6 12 মানে 1280 হবে। ঠিক আছে, বোঝা গেল এই বিষয়টা? যখনই 2 গুণ বাড়বে তার বহন ক্ষমতা 64 গুণ বেড়ে যাবে। ঠিক আছে, আর এটা সবসময় মাথায় রাখবে, যদি গতিবেগকে আমরা ভি ধরি আর বহন ক্ষমতাকে আমরা সি ধরে নিই, তাহলে আমরা এটাই লিখতে পারি যে সি সমান সি সমান ভি স্কোয়ার। ঠিক আছে, এটা এই যে একটা আনুপাতিক সম্পর্ক, এটা একেই বলবো কি না ষষ্ঠ ঘাতের সূত্র। এটা কি রকম হবে বিষয়টা একটু দেখে নেবে। ধরো সি সমান ভি স্কোয়ার মানে এটা গতিবেগ, বোঝা গেল? এটা গতিবেগ মানে ভেলোসিটি, এটা গতিবেগ আর এটা বহন ক্ষমতা মানে বোঝা নদীর। ঠিক আছে, যাই হোক, বহন ক্ষমতা। ঠিক আছে, বেশ। তার মানে আমি আগেই সূত্রতে বলেছি যদি গতিবেগ দ্বিগুণ বাড়ে বহন ক্ষমতা 64 গুণ বাড়বে। এবার দেখে নাও, কোনো কারণে হয়তো বলল যে নদীর গতিবেগ আছে 100, একটা হয়তো শর্ট প্রশ্ন দিয়েছে যদি 100, তাহলে তার বহন ক্ষমতা কত হবে? এটা তোমরা প্রত্যেকেই জানো, তার বহন ক্ষমতা কত হবে। তাহলে সূত্রতে আমরা জানি সকলে যে সি সমান ভি স্কয়ার। এক্ষেত্রে বহন ক্ষমতা হবে 10। কিভাবে হলো? কারণ আমরা জানি সি সমান ভি স্কয়ার। ঠিক আছে, এটা কিন্তু আমরা জানি। তাহলে দেখো আমি কেটে কেটে বলে দিচ্ছি, যদি বহন ক্ষমতা সি 10 হয়, তাহলে ভি যদি বের করতে বলে তাহলে কি করব? অবশ্যই সি যদি ভি স্কোয়ারের সমান হয় তার মানে 10-এরও সমান হবে, মানে ভি স্কোয়ার হবে এরকম, তার মানে 100। তার মানে সি 10 হলে অবশ্যই ভি 100 হবে, এভাবেই বেরোচ্ছে। তার মানে এটাকে স্কোয়ার, তাই না? তো আমরা যেটা করব, স্কোয়ার কীভাবে ভাঙতে হয় আমরা সেটা জানি, মানে তোমরা অবশ্য সকলে ম্যাথে এটা করেছো, এটা এই বিষয়ে আমার বলার কিছু নেই। এবারে কোনো সময় ধরো বহন ক্ষমতা বলা হলো 50, ঠিক আছে, 50 বলা হলো, তাহলে গতিবেগ কত হবে? জানি যে সি সমান ভি স্কোয়ার মানে 2500, তাই না? একদম সহজভাবে। ঠিক আছে, এবার কোনো একটা জায়গাতে ধরো আমি বললাম গতিবেগ, ঠিক আছে, গতিবেগ না লিখে আমি ভি লিখলাম, ঠিক আছে, আর সি লিখলাম। সি সমান ভি সমান, সি সমান এখানে বলা হয়েছে যে নদীর বহন ক্ষমতা ধরে নাও 5, তাহলে গতিবেগ কত হবে? আমরা জানি যে সি সমান ভি স্কোয়ার, তার মানে 5, তাহলে ভি স্কোয়ার মানে কত হবে? 25। ব্যাস, এটা কোনো ডাউট নেই। এবারে বলছে বহন ক্ষমতা 64 গুণ বেড়ে গেছে, মানে ইন্টু 64 হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে বেড়ে কত হবে? 4 5 20, 320। তাহলে এক্ষেত্রে গতিবেগ কি হবে? আমরা জানি যে এটা 2 গুণ বাড়বে, তাই না? ষষ্ঠ ঘাতের সূত্র, তার মানে কত হবে? 50। বোঝা গেল? দ্বিগুণ বৃদ্ধি পেলে এরও 64 গুণ বৃদ্ধি পাবে। আমি কথাটা একটু উল্টে বললাম, নাকি এর যদি 64 বৃদ্ধি হয় তাহলে এরও দ্বিগুণ বৃদ্ধি পাবে, তাহলে এটা হবে। এবার ধরো কোনো একটা জায়গাতে ভি সমান আর সি সমান, সি মানে বহন ক্ষমতা, এখানে বলে দেওয়া হয়েছে এখানে যে নদীর বহন ক্ষমতা 64 গুণ বৃদ্ধি পেয়ে হয়েছে, ধরে নাও আমি তোমাকে বললাম যে 640, একটু সুবিধা হবে 640, তাহলে এর গতিবেগ কত? ঠিক আছে, এর গতিবেগটা কত? যদি সি মানে বহন ক্ষমতা 640 হয়, তাহলে তার গতিবেগ ওই দ্বিগুণ বৃদ্ধি পেয়ে কত হয়েছে এটা আমাকে বের করতে হবে। তাহলে আমি স্টেপ বাই স্টেপ বের করব কি না, প্রথমে আমাকে জেনে নিতে হবে যে এর বহন ক্ষমতাটা বৃদ্ধি পাওয়ার আগে মানে 64 গুণ বৃদ্ধি পাওয়ার আগে কত ছিল, তাই না? তাহলে বৃদ্ধি পেয়ে এটা হয়েছে, তাহলে বৃদ্ধি পাওয়ার আগে কত ছিল?
অবশ্যই ভাগ করব, তার মানে আমি এটা 10 ছিল, 64 গুণ বাড়লে তবেই না 640 হবে, তাই না? তাহলে 10 ছিল, তাহলে আমরা জানি যে বহন ক্ষমতা যদি 10 হয় তাহলে এর গতিবেগ কত হবে? অবশ্যই 100, কারণ c=v²। দেন এর দ্বিগুণ বৃদ্ধি পাবে, তাই না? দেন গতিবেগ কত হবে? 200 বেরোলো। তাহলে এখান থেকে এটাও আমাদের দিতে পারে, ঠিক আছে, কিন্তু সাধারণত এগুলো দেয় না। এটাই দেয় যে নদীর ক্ষমতা দুগুণ বৃদ্ধি পেলে বহন ক্ষমতা কত বৃদ্ধি পাবে, 64 গুণ। কিন্তু আমি চাই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাক। তো বহন ক্ষমতা 640 যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে একটু ম্যাথামেটিক্যালি ক্যালকুলেশন করে বলে দিতে পারি যে এর ভেলোসিটি গতিবেগ এর 200 হবে। কিভাবে হলো দেখিয়ে দিলাম, ঠিক আছে। এবারে আর একটা আমরা উল্টো দিক থেকে করব। ধরো নদীর গতিবেগ, ঠিক আছে, গতিবেগ ধরো এখানে দেওয়া হয়েছে যে দ্বিগুণ বৃদ্ধি পেয়ে, আমি কিন্তু কি বললাম, দ্বিগুণ বৃদ্ধি পেয়ে মানে *2, দ্বিগুণ বৃদ্ধি পেয়ে এখানে হয়েছে 200। তাহলে নদীর বহন ক্ষমতা কত? এটা হতে পারে, ঠিক আছে। তাহলে আমরা জানলাম কি না, দ্বিগুণ বৃদ্ধি পেয়ে 200 হয়েছে, তাহলে নদীর বেগটা কত? অবশ্যই 100 ছিল, সেম এখানে যেমন ভাগ করেছিলাম সেম এখানেও ভাগ করব। তাহলে 100, তবেই না দ্বিগুণ বেড়ে 200 হবে। তাহলে 100 যদি এর গতিবেগ হয় তাহলে সেই সময় পূর্বের অবস্থাতে এর বহন ক্ষমতা ছিল 10, এর এবার 64 গুণ বৃদ্ধি পাবে, হবে কত না 640। বোঝা গেল? 640 কিন্তু অ্যান্সার হবে। তাহলে 200 যদি এর ক্ষমতা বৃদ্ধি পেয়ে মানে দ্বিগুণ বৃদ্ধি পেয়ে যদি 200 হয়, সেই ক্ষেত্রে বহন ক্ষমতা হয়ে গেল কত না 640। এইভাবে একটু ক্যালকুলেশন করতে হবে। এখানে দুটো একই সংখ্যা হয়ে গেছে, 200 640, 200 640, ঠিক আছে। এটা জিজ্ঞাসা চিহ্ন, কিছু নয়। তো একটু অন্যরকম সংখ্যা দিয়ে করার চেষ্টা করব। ধরো নদীর গতিবেগটা একটা কিছু ছিল, দ্বিগুণ বৃদ্ধি পেয়ে হঠাৎ ঢাল পরিবর্তন হয়েছে, তার গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি করলাম, ঠিক আছে, আমি নিজেই করলাম দ্বিগুণ বৃদ্ধি, ঠিক আছে। দ্বিগুণ বৃদ্ধি পেয়ে এর গতিবেগটা হলো, ধরো আমি ধরলাম 72, ঠিক আছে। নদীর গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পেয়ে হলো 72। এই ক্ষেত্রে নদীর বহন ক্ষমতা কত হবে, এটা আমাদের বিষয়। তাহলে প্রথমে আমি বের করব নদীর গতিবেগ কত। তাহলে দ্বিগুণ বৃদ্ধি পেয়ে যদি 72 হয়, তাহলে দ্বিগুণ বৃদ্ধি পাওয়ার আগে কত ছিল? অবশ্যই 36, তাই না? কারণ এর সঙ্গে গুণ করলে তবেই 72 হবে। এবার গতিবেগ যদি 36 হয়, তাহলে এই ক্ষেত্রে মানে পূর্বের অবস্থায় দ্বিগুণ বৃদ্ধি পাওয়ার আগে এই বহন ক্ষমতা অবশ্যই 6 ছিল, কারণ আমরা জানি c=v²। তাহলে 6 এর স্কোয়ার তবেই 36 হবে, তার মানে অবশ্যই 6। বেশ, এবার এর 64 গুণ বাড়বে, কারণ দ্বিগুণ বাড়লে তো 64 গুণ বাড়বেই। তাহলে কত হবে? গুণ করব, আর কিছু না, 4 6 24 আর 2 36 38, 384। এটা হয়ে গেল বহন ক্ষমতা, ঠিক আছে। আরও একটু আমি বহন ক্ষমতা দিয়ে বলার চেষ্টা করছি। ধরো সি সমান, ধরো বলল যে বহন ক্ষমতা 64 গুণ বৃদ্ধি পেয়ে এখানে হয়েছে, একটা করে নিলাম, ধরো হ্যাঁ আমি বলছি এত, ঠিক আছে, 2560। নদীর বহন ক্ষমতা 64 গুণ বৃদ্ধি পেয়ে 2560 হয়েছে। তাহলে এর গতিবেগ কত? আমরা জানি 64 গুণ বৃদ্ধি পেয়েছে মানে এখানে দ্বিগুণ বৃদ্ধি পাবে। তো যাই হোক, আগে আমরা কি বের করব, যে 64 গুণ বাড়ার পূর্বে নদীর বহন ক্ষমতা ছিল কত। তাহলে অবশ্যই ভাগ করব, মানে 2560 ভাগ 64, তাহলে কত হবে দেখো 40 হবে, ঠিক আছে, হ্যাঁ 40 হবে, ঠিক আছে। তাহলে বহন ক্ষমতা ছিল 40। তাহলে এই সময়েই ভেলোসিটি কত? 40-এর স্কোয়ার, 40-এর এরকম স্কোয়ার, তার মানে এটা কত হবে? 1600, তাই না? 1600 হবে। এর দ্বিগুণ বাড়বে, গুণ 2, তার মানে কত হবে? এটা কেটে দিলাম, জিজ্ঞাসা চিহ্নটা হবে 3200, বেরিয়ে গেল এইভাবে।
তাহলে যদি এটা দেওয়া থাকে তাহলে প্রথম আমরা কি করব, 64 দিয়ে ভাগ করে নেব, দেন এটার স্কোয়ার করব। যদি বহন ক্ষমতা বলে, গতিবেগ বের করার সময় এটার স্কোয়ার করব, ঠিক আছে, আর তারপর এর সঙ্গে 2 গুণ করে এটা বের করব। এটা পুরোটা গেল ষষ্ঠ ঘাতের সূত্র, এটা পুরোটা। এটা একটু তোমরা অঙ্কটা একটু প্র্যাকটিস করে ধারণাটাকে আর একটু ক্লিয়ার করে। নেক্সট আমরা যেটা জানবো যে নদীর এই যে টোটাল এতক্ষণ বললাম বয়ে নিয়ে যায়, বয়ে নিয়ে গিয়ে মোহনার কাছে গিয়ে যায়, তো বহন কিসের উপর নির্ভর করে? এই টোটাল এই যে 4টে প্রক্রিয়া বললাম, এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে বহন কিন্তু কাজ করে, মানে এইভাবে বহনটা হয়। কিন্তু নদী বয়ে নিয়ে যায়, যেভাবে নিয়ে যায় সেটা নির্ভর করে এই দুটো জিনিসের উপর, ঢালের পরিমাণ আর একটা জলের গতিবেগ। যেমন ঢাল যত বেশি হবে, মানে যত খাড়া হবে না, তত কিন্তু বয়ে খুব দ্রুত নিয়ে যেতে পারবে। যত এরকমভাবে প্লেন জায়গা আসবে, বহন ক্ষমতা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে, ঠিক আছে। আর জলের গতিবেগ জানো যে যত বেশি হবে গতিবেগ, তত কিন্তু দ্রুত এগুলো বয়ে যাবে। গতিবেগ যখন কমবে তখন বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতাটাও কমে যাবে। নেক্সট নদী যে কাজটা করে আমাদের, তাহলে ক্ষয় হলো, বহন হলো, এবার যেটা কাজটা করে সেটা হচ্ছে অবক্ষেপণ বা সঞ্চয়। এই কাজটা কিন্তু নদীর নিম্ন গতিতে প্রাধান্য বেশি পায়, ঠিক আছে। নিম্ন গতিতে, মধ্য গতিতেও হয়, যেখানে ঢালটা একদম কমে যায় সেখানেও হয়, কিন্তু নিম্ন গতিতে এর প্রাধান্যটা কিন্তু বেশি। তাহলে প্রথমত আমরা যে জানবো যেটা হচ্ছে সংজ্ঞা, যে অবক্ষেপণ বা সঞ্চয় কাকে বলে। নদীর মধ্য ও নিম্ন গতিতে ক্ষয়জাত বাহিত পদার্থ জমা করার প্রক্রিয়াকে সঞ্চয় কাজ বলে। মানে মধ্য গতিতে নদী যেগুলো ক্ষয়জাত পদার্থ, ধরো এখান থেকে এই ক্ষয়জাত পদার্থগুলো বহন করে নিয়ে এলো, দেন নিম্ন গতিতে জমতে শুরু করলো। কারণ নিম্ন গতিতে জমতে শুরু করে, তার কারণ হচ্ছে এখানে ভূমির ঢালটা একদমই থাকে না, প্লেন একটা রিজন, ঠিক আছে। নদীর বেগও কমে যায়, তার জন্য এগুলো যে নুড়ি বালি এখানে আস্তে আস্তে থিতিয়ে পড়ে। তো এই যে সঞ্চয় করার প্রক্রিয়া বা জমা করার যে প্রক্রিয়া, একে আমরা কি বলি না, সঞ্চয় কাজ। তো সঞ্চয়ের পদ্ধতি আছে, এর পদ্ধতিটা কিন্তু জেনে রাখবে যে দুটো পদ্ধতি কিন্তু আছে। পদ্ধতিটা দুটো, একটা হচ্ছে কি না নদীর গতিবেগ হ্রাস, আমি একটু আগেই বললাম যে নদী যাচ্ছে এভাবে, ঠিক আছে, ওর গতিবেগ, ওর স্পিডটা যদি হঠাৎ করে কমে যায়, তাহলে যেগুলো বয়ে নিয়ে যে পদার্থগুলো যাচ্ছিল, তো সেগুলো সেখানেই সঞ্চিত হবে। এটা একটা পদ্ধতি, এইভাবে নদী কিন্তু সঞ্চয় করে, গতিবেগটা হ্রাস পেয়ে গেল, ঠিক আছে। আর একটা কি, নদীর জলের পরিমাণ হ্রাস, জলের পরিমাণ হ্রাস মানে ধরো প্রচুর জল হ্রাস, এটা লিখলাম না, ডট রেট দিলাম। এখানে নদী প্রচুর পরিমাণে জল বয়ে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে সেখানে অনেক নুড়ি বালি পাথর অনেক কিছু আছে, জলের পরিমাণটা কমে গেল, তাহলে সেগুলো কিভাবে বয়ে যাবে বলো? জলের স্রোত ছাড়া নুড়ি বালিগুলো তো বয়ে যাওয়া সম্ভব নয়, তার জন্য কি জলের পরিমাণ কমে গেলে সেগুলো সেখানে, যেগুলো ভারী পদার্থ সেগুলো একদম সেখানেই পড়ে থাকবে এখানে, ঠিক আছে, সেগুলো আর বয়ে নিয়ে যেতে পারবে না, ঠিক আছে। আর যদি জলটা একবারেই চলে যায়, তাহলে নুড়ি বালি সেখানেই পড়ে থাকবে। জলের পরিমাণ হ্রাস মানে কি, এখানে প্রচুর পরিমাণে জল আছে, একটু জলটা কমে গেল, হয়তো নদীটার দু জায়গায় ভাগ হয়ে গেল, তাহলে পরিমাণটা তো কমবেই। তো সেক্ষেত্রে কি হবে, যেগুলো এখানে আসছিল, যেগুলো অপেক্ষাকৃত ভারী, এই ছোট ছোটোতে অনেকগুলো তো ভারীও থাকে এরকম, সেগুলো সেখানেই জমা হবে। তাহলে দুটো পদ্ধতিতে কিন্তু নদী সঞ্চয় কাজ করে, সেটা কি, একটা নদীর গতিবেগ হ্রাস আর একটা জলের পরিমাণ হ্রাস, এটা কিন্তু মাথায় রাখবে। আর নদীর কাজ দেখো, উচ্চ গতিতে ক্ষয়, মধ্য গতিতে বহন কাজ, আর নিম্ন গতিতে কিন্তু সঞ্চয় কাজে প্রাধান্য লক্ষ্য করা যায়। নেক্সট পার্টে আমরা নদীর এই যে তিনটে কাজ, ক্ষয় কাজ, বহন কাজ এবং সঞ্চয় কাজ, তিনটে হলো। নেক্সট পার্টে আমরা ক্ষয় কাজের মাধ্যমে কি ভূমিরূপ গঠন করছে সেগুলো আমরা আলোচনা করব।